হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি ক্লাস 2 এটা নিয়ে আলোচনা হবে। আর তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছো সেই প্ল্যাটফর্মের নাম হলো ইয়োর ফিলসফি, যেটা একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আর প্রেজেন্টার হলাম আমি। এখানে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ সিলেবাস কিন্তু কেবলমাত্র এই চ্যানেলেই কমপ্লিট করানো হচ্ছে, আর অন্য কোথাও নয়। বাদ বাকি অন্য জায়গায় তাদের মতো করে পেইড প্রমোশন চলছে, কিন্তু এখানে কেবলমাত্র সিলেবাস কমপ্লিট করানো চলছে। আমার লক্ষ্যবস্তু ঠিক তারাই যারা আর্থিক দিক থেকে দুর্বল রয়েছে। আচ্ছা, তো আজকে আমি ঠিক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি সবার প্রথমে একটু বলে দিই যে আমি কোন বিষয়ের বা কোন দিকটায় আমি আলোচনা করব। আমি সমাজ ব্যবস্থার কিছু পার্ট আমি গতদিন যেমন আলোচনা করেছিলাম সেই রকমই কিছু পার্ট আমার আজকেও বোঝানোর আছে। কয়েকটি পার্ট, খুব বেশি নয়। আর কার্ল মার্কসের একটি জায়গা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ হলেও হতে পারে, তাই জন্য ওই জায়গাটিও একটু বোঝানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে আজকে, এবং এটা অত্যন্ত ছোট্ট একটা ক্লাস হবে বলে আমি মনে করি। গত দিনের মতো অনেকটা বেশি বড় হবে না। আচ্ছা, তোমাদেরকে আর একবার জানিয়ে রাখি যে তোমরা কিন্তু এসএলএসটির কোনো পিডিএফ তো পাচ্ছই না। আর তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করবে, ঠিক আছে? জয়েন করলে তোমরা আহ, অন্যান্য বইয়ের পিডিএফ যেমন পাবে ঠিক তেমনি প্রশ্নও পাবে। এই কটা দিন আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম কাজের আহ, আহ, মানে পারপাসে। তো আমি আশা রাখছি যে উম, আহ, মানে এই এই ক্লাসটি যেদিনকে আপলোড হবে সেই দিন থেকে তোমরা আবারও অনেক প্রশ্ন পেতে শুরু করবে টেলিগ্রামে, এবং সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। ওগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে, এবং এই ক্লাসটি গুরুত্বপূর্ণ এটাও খেয়াল রেখো। আজকে যেটা প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আচার বা প্রথা বা কাস্টম। এই বিষয়টা আসলে কি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, গিসবার্গ তিনি বলছেন যে সমাজ অনুমোদিত অভ্যস্ত ক্রিয়াই হলো আচার বা প্রথা, ঠিক আছে? উম, এই আচার বা প্রথা হলো এমনই একটা ব্যাপার যে মানুষ এটাকে পালন করে, জানো তো? মানে মানুষ এটা এক প্রকার পালন করতে বাধ্য হয়। সমাজে থাকতে গেলে এইটা এমনটা নয় যে আহ, মানে এটা মানে পালন করতেই হবে, আবার এরকম কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। কিন্তু সমাজকে যদি মেনে চলতে হয় তাহলে এমনটা করতেই হবে। খেয়াল করে দেখবে, বাড়িতে যখন বিভিন্ন আহ, পূজা অর্চনা হয় কিংবা এরকম ধর্মীয় বিষয়বস্তু হয়, তখন বাড়ির বড়রা, সে আহ, মায়েরা বাবারা যাই হোক না কেন, কিংবা আনুষঙ্গিক অন্যান্যরা, দেখবে অনেক কিছু বিষয় কিন্তু করে থাকে। এটা করতে হবে, সেটা করতে হবে, এটা না করলে হয়তো অমঙ্গল হতে পারে, এরকম নানান কিছু বিষয় করে থাকেন তারা। তো সেই সকল বিষয়ই কিন্তু আচার বা প্রথা, ঠিক আছে? আমি যেমন এটা মানে নিজের মতো করে লিখেছি যে যে কোনো শুভ অনুষ্ঠানে গঙ্গা জল লাগবে, কাজে লাগবে। মানে আমি হিন্দু পারপাসে আমি বলার চেষ্টা করেছি আর কি। মানে আহ, অন্য ধর্মের যদি কেউ এটা দেখে থাকো তাহলে তোমরা তোমাদের মতো করে বুঝে নিও, কারণ আমি এটা আমার স্বধর্মে বুঝি বলে তাই আমি লিখেছি। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। সামাজিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান কিরকম হতে পারে? ধরে নাও যে মানে কেবলমাত্র কেবলমাত্র একটা ভাষাকে কেন্দ্র করে কিন্তু কিছু মানুষজন এক জায়গায় বসবাস করতে পারে। ধরে নেওয়া যাক যে এই যে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, এখানে মানুষজন কিন্তু বাংলা ভাষাতে কথা বলে, এবং তারা কিন্তু আহ, নিজেদেরকে বাঙালি বলে গর্ববোধও করে, ঠিক আছে? এবং তারা একটা জায়গায় অবস্থান করে, ঠিক আছে? আবার দেখো, মানে অবিভক্ত বাংলা যখন আমি বলি, তখন কিন্তু বাংলাদেশ এর মধ্যে ইনক্লুডেড। তখন কিন্তু তুমি দেখো যে এপার বাংলা এবং ওপার বাংলা বেশ ভালোই যাতায়াত চলছে, এবং মানুষজন কিন্তু স্বাচ্ছন্দ্যে নিজেদেরকে বাঙালি বলেও কিন্তু একটা জায়গায় বসবাস করছে। কিন্তু যাই হোক, সেটা দেশভাগের সময় আলাদা হয়েছে, সেটা আমার এখানে বলবার বিষয়ই নয়। সেটা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা সেই বিষয়গুলো দেখবেন, বুঝবেন। এটা আমাদের এখানে পাঠ্য নয়। আচ্ছা,
আবার দেখো বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয়, খেয়াল করে দেখো বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয় এবং সেই সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মানুষজন দেখবে এক জায়গায় অন্তর্ভুক্ত হচ্ছে, মানে সরকারি কেউ মতো সেই সরকারি অনুষ্ঠানটাকে ঠিকঠাক ভাবে যাতে পালন করা হয় তার জন্য। এক্ষেত্রে দার্শনিক ম্যাকিঞ্জি বলছেন যে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করাই হচ্ছে সভ্যতার লক্ষণ। এই সভ্যতা কিরকম সভ্যতা বলতো? মানে মানুষ যে ডেভেলপ করছে নিজেদের মধ্যে, এই রকম একটা সভ্যতা। তো এই সভ্যতার লক্ষণ এটা, ঠিক আছে? আশাটা কি বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে লোকাচার বা ফোকওয়ে। তো লোকাচার কোনটা? লোকাচার মানে হচ্ছে এটা একটু একটু পড়ে নিচ্ছি, বুঝে যাবে। দেখো, সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজের অজ্ঞাতে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেসব আচার আচরণ বিধিকে অনুসরণ করে, সেই সব আচার আচরণ বিধিই হলো লোকাচার। এবার দেখো, এই লোকাচার অমান্য করার জন্য সমাজে তেমন কোনো শাস্তির ব্যবস্থা কিন্তু থাকে না। আবার সমাজের বুদ্ধিজীবী মানুষজন মনে করেন সহজ ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবার জন্য এই যে লোকাচার রয়েছে, এই লোকাচার অবশ্যই পালনীয়। এই লোকাচার মানে কিন্তু এই একটু আগে আচার বা প্রথা যেটা বলে আসলাম, একদম হুবহু ওই রকমই। মানে মানে ওই আচার বা প্রথাটাকে যদি আমি এইভাবে বোঝাই, একটি পরিবারের আচার বা প্রথা। ধরে নাও যে আমি বাঙালি, তুমিও বাঙালি, কিন্তু আমার পরিবারের আহ, এই নির্দিষ্ট পুজো অর্চনা কিংবা বিবাহ অনুষ্ঠানে এই রকম নিয়মটি আছে, কিন্তু তুমিও বাঙালি, তোমার তোমার ক্ষেত্রেও কিন্তু আহ, আহ, এ- ওই রকমই পুজো কিংবা ওই রকম তোমার পারিবারিক বিবাহ অনুষ্ঠানে এই আমি যেটি বলছি সেটা কিন্তু আবার নেই। অথচ দেখো আমরা বাঙালি। তাহলে এই আচার বা প্রথা, এইটা কিন্তু দেখো মানে বাঙালিদের মধ্যে হলেও কিন্তু একটা বাড়ি ভেদে বা একটা ঘর ভেদে কিংবা কিছু মানুষজন কিংবা পরিবার ভেদে ভিন্ন হতে পারে। কিন্তু লোকাচার যখন বলছি তখন সকলকে একসাথে নিয়ে আমি বলছি। তাহলে এমন একটা লোকাচারের কথা বলবো, বা মনে করো পরীক্ষার সময় যদি কোনো উদাহরণ দিয়ে তো মূলত আসে এইগুলো, তো এরকম উদাহরণ তৎক্ষণাৎ মাথার মধ্যে খাটিয়ে নেবে যে আচ্ছা এইরকম উদাহরণ কি তাহলে এই মানে সকলের জন্য প্রযোজ্য, নাকি কেবলমাত্র একটি পরিবার ভিত্তিক আলাদা হচ্ছে। এটা একটু ভেবে নিও, ভাবলেই বুঝতে পারবে যে কোনটা লোকাচার আর কোনটাকে কাস্টম বলা হচ্ছে বা প্রথা বলা হচ্ছে আর কি মূলত। আচ্ছা, তারপর ধরো যে গোষ্ঠী বা দল বা গ্রুপ, মানে খেয়াল করে দেখবে যে বিভিন্ন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়েও কিন্তু গ্রুপিং সিস্টেম ছিল। আমাদের তো বাবু ছিলই। মানে আমরা একটা বেশ ভালো মতো একটা ছেলেদের একটা দল ছিল। তারপরে আবার আমরা এমনও একজন মানে একটা দলবাজি একটা চলতো, যেখানে ওই হয় না যে বেশ বড় লোক একটা দল ছিল আর কি, সেই দলটা আমাদের মধ্যে ছিল না। মানে তারা ওই মানে ওই মানে পার্টিতে যাওয়া, খাওয়া-দাওয়া এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তারা সারাক্ষণ মেতে থাকতো। আর আমরা করতাম কি, আমাদের মধ্যে সবাই থাকতো কিন্তু যারা ওই এইরকমভাবে দেখানো যে ব্যাপারটা আরকি, মানে নিজেদের মধ্যে মানে নিজেদেরকে ওইভাবে দেখানো বা প্রকাশ করার মধ্যে যারা থাকতো না, বেশ ভালো মতোভাবে আমরা মিশে থাকতাম। তাই জন্য আমাদের যে একটা দল যেটা ছিল, সেই দলটা বেশ অনেক বড় একটা দল ছিল। আর তাদের দলগুলো যেগুলো দেখতাম, ৪ জন, ৫ জন, ৩ জন, ২ জন এইরকম করে তাদের দলবাজি চলতো। তো আমাদের সেই দলটা এইরকম। আবার দেখো, গিসবার্ড এক্ষেত্রে আমার পড়াশোনার বা পড়ার প্রাসঙ্গিকে আমি আসি। গিসবার্ড বলছেন যে সামাজিক গোষ্ঠী হলো এমন এক ব্যক্তি সমষ্টি যারা স্বীকৃত কোনো সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে। এটা গিসবার্ড বলছেন। কিন্তু এই গিসবার্টের বক্তব্য রেখে বা ধরে নিয়ে আমরা দুই প্রকার গোষ্ঠীর কথা পাবো। এক হচ্ছে মুখ্য গোষ্ঠী বা প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ গোষ্ঠী। এই যে মুখ্য গোষ্ঠীর উদাহরণ বা প্রাইমারি গোষ্ঠীর উদাহরণ হিসাবে দেখো আদিম সমাজে গোষ্ঠীর কথা বলা হচ্ছে। আদিম সমাজ আমি কিন্তু পড়া বোঝানোর ক্ষেত্রে বহুবার হয়তো অন্য কোনো পারপাসেও বলেছি যে আগেকার দিনের মানুষ কিন্তু চুক্তির মাধ্যমে তারা নিজেদের মধ্যে গোষ্ঠী তৈরি করেছিল। আমি বলেওছি যে অ্যারিস্টটলের কথা, যে তিনি তিনি চুক্তিবাদী মতবাদের সমর্থক। চুক্তিবাদী সমাজ মানে সমাজ কিভাবে গঠন করা হয়েছে যদি বলা হয় অ্যারিস্টটলের পারপাসে বা অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিতে, তিনি বলবেন কিন্তু যে চুক্তির মাধ্যমে কিন্তু সমাজ গঠন করা হয়েছে। এই চুক্তি কিরকম? ধরে নেওয়া যাক যে আমাদের গোষ্ঠী মানে আমরা বেশ কিছুজন মানুষ অবস্থান করছি। এর মধ্যে খুব বিদ্যমান বা খুব
জ্ঞানী মানুষ হচ্ছে যে মিস্টার এ, ধরে নিলাম যে মিস্টার এ হচ্ছে খুব জ্ঞানী মানুষ, তাহলে সেই মিস্টার এ কেই আমরা দলের প্রধান বলে মনে করব এবং তার কথাই আমরা মেনে চলবো। যদি সে কোনোভাবে ভুল কাজকর্ম করে তাহলে কিন্তু তাকে আর মেনে নেব না। ঠিক আছে, তাহলে তাকে কিন্তু বিতাড়িত করব। এইভাবে আমরা একটা চুক্তির মাধ্যমে দলের প্রধানকে মেনে নেব এবং মেনে নিয়েছি। তো এইরকম ভাবে কিন্তু আমাদের একটা দল বা একটা গোষ্ঠী তৈরি হয়েছে, চুক্তির মাধ্যমে সমাজ তৈরি হয়েছে। এই কথাগুলো কিন্তু বলবেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি যখন পড়েছো তখন কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখেছো। এবার দেখো, তো সেই সেই যে পারপাসটা ছিল ওটা হলো আদিম সমাজের গোষ্ঠী। আর গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি যে গোষ্ঠীগুলো সেগুলো হচ্ছে বর্তমানকালে দেখো যে রাজনৈতিক গোষ্ঠী। দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে আজকে যে এই রাজনীতির দল ধরে ধরলাম যে ওয়াই আর জেড দুটো রাজনৈতিক দল রয়েছে। ওয়াই ওয়াই রাজনৈতিক দলে যিনি রয়েছেন, যিনি তার দলের হয়ে খুব বলছেন খুব বলছেন, পরশুদিন বা কালকে গিয়ে দেখবে যে সে আবার জেড দলে চলে গেছে এবং ওয়াই এর নিন্দে করছে। এরকমটা কিন্তু দেখা যায়। তার মানে এই রাজনৈতিক দল বা গৌণ যে রাজনৈতিক দল এ কিন্তু স্থায়ী হয় না। আবার দেখবে ব্যবসায়িক গোষ্ঠী, একটা ব্যবসা কোনো একটা জায়গায় রয়েছে, সেই ব্যবসাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী গড়ে উঠেছে বা শ্রমিক শ্রেণীর গোষ্ঠী গড়ে উঠেছে, কিন্তু এগুলো ভবিষ্যতে কখনো ঠিক সেইভাবে থাকবে না। আরো ভালো করে যদি বলতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপে দেখবে অনেক রকম এরকম গ্রুপ রয়েছে। আমি ধরলাম যে ইয়োর ফিলোসফির গ্রুপ রয়েছে, কালকে যদি আমি মরে যাই তাহলে কিন্তু ইয়োর ফিলোসফির গ্রুপটা আর কে চালাবে? এরকম একটা প্রশ্ন চিহ্ন একটা থেকে যাবে। হয়তো সেরকম মানুষ পাওয়াও যাবে না যে এইরকম সার্ভিস দেবে ফ্রিতে, হয়তো পাওয়াও যাবে না। তো এইরকমই একটা ব্যাপার। তো এরকম গৌণ গোষ্ঠী হচ্ছে সেই গোষ্ঠী যেটা আজকে আছে কিন্তু কালকে নাও থাকতে পারে। আর ওই যে মুখ্য গোষ্ঠী বা প্রাইমারি গোষ্ঠীর কথা বলা হচ্ছিল, সেই গোষ্ঠী কিন্তু মানে বেশ অনেক দিন ধরে ছিল এবং বর্তমানেও কিন্তু সেই রকম গোষ্ঠী কিন্তু দেখতে পাওয়া যায় বা আছে। ওই ভাবধারা কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তো আদিম গোষ্ঠীটাকে কিন্তু আমরা বা প্রাইমারি গোষ্ঠীটাকে কিন্তু আমরা মানে ভালো বলবো, মানে ভালোর দিক থেকে তুলনামূলকভাবে ভালো বলবো। আশা রাখি আমি গোষ্ঠী বা দলের ব্যবস্থাটা আমি বোঝাতে পারলাম। নেক্সট এবং আমার আজকের লাস্ট যে বিষয় বোঝানোর সেটা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসের আমার মনে হয়েছে যে এইটুকুই যথেষ্ট। মানে আমি দেখছিলাম ফেসবুকে খুব পরিচিত মানুষেরা কার্ল মার্কসের বিভিন্ন মানে প্রশ্ন নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং আহ, মানে কিছু বানানো প্রশ্ন, মানে বানানো মানে না আছে তার মাথা, না আছে লেজ, না আছে মুন্ডু, কিচ্ছুটি নেই সেই রকম প্রশ্ন, যার আগা মাথা সবই ভুলে ভরা। এরকম প্রশ্ন নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে এবং চেঁচামেচি শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে কোনটা সঠিক হবে এবং কোনটা ভুল হবে। আমার এক্ষেত্রে স্পষ্ট বারণ হচ্ছে, পরীক্ষা এসে গেছে, নিজের পড়ার মধ্যে মন দাও এবং ওই যে বিভিন্ন আহ, কি বলা যেতে পারে, বিভিন্ন জায়গায় এরকম প্রশ্ন পাও যে যে প্রশ্নগুলোর আগামাথা কিচ্ছুটি নেই, ঠিক আছে, সেইগুলো তোমাদেরকে পাজেল করবার জন্য তোমাদের কে দেওয়া হয় যাতে তোমরা সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এবং তোমাদেরকে সলভ করতে হয়তো দিয়ে দিল এবং তোমাদেরকে একটা ব্যস্ততার মধ্যে ফেলে দিল। এতে কিন্তু তোমার সময় নষ্ট হচ্ছে। আমি যেহেতু আহ দীর্ঘ অনেক দিন ধরে যারা আমাকে চেনে আর কি, দীর্ঘদিন যেহেতু পড়ানোর মধ্যে দিয়ে রয়েছে, আমি সুতরাং আমি বলতেই পারি এই ধরনের বিষয়গুলো থেকে আগে আগে বেরিয়ে যাও, এরকম চিন্তা ভাবনা থেকে আগে বেরিয়ে যাও। তো ওই রকম বিদঘুটে মার্কা প্রশ্ন, যার মানে প্রশ্নটিও ভুল, উত্তর মানে অপশনগুলো সবকটা ভুল, এইরকম নিয়ে চেঁচামেচি শুরু করে দেওয়ার জায়গাগুলো থেকে আগে বেরো, আগে চিন্তা ভাবনাগুলো কিন্তু ওখান থেকে আগে দূর করে দাও। এবার দেখো, কার্ল মার্কস তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যাকে হয়তো আমরা চিনতেই পারতাম না যদি না তার বন্ধু বা সহকর্মী এঙ্গেলস থাকতেন। তাহলে ভাবো, এই বন্ধু তথা সহকর্মী আহ, মানে কার্ল মার্কসের তুলনায় ইয়াং যে ব্যক্তি, তিনি কতটা ভালো মানুষ বা কতটা ভালো মানুষ যার জন্য কার্ল মার্কসের আহ, বিষয়গুলো আমরা জানতে পারছি। ব্যাপারটি এরকম, তিনি জীবিত অবস্থায় কোনো গ্রন্থই বা কোনো কিছু নিজে হাতে লিখে যাননি। তিনি মারা যাওয়ার পরেই এঙ্গেলস তার নাম দিয়ে এবং তার তলায় নিজের নাম দিয়ে বেশ অনেক কিছু গ্রন্থ প্রকাশ করেছেন। তার মধ্যে
আমাদের এসএলএসটির জন্য, আমি নেটের কথা বলছি না, নেটে অনেক বেশি বিষয় পড়তে হয়। আমাদের এসএলএসটির জন্য দুটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর এক হচ্ছে দাস ক্যাপিটাল। এই দুটি গ্রন্থই আমাদের এখানে পাঠ্য, অন্য আর অন্য কিছু নয়। কমিউনিস্ট ম্যানিফেস্টো যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থে বলা হচ্ছে এ যাবৎ সমস্ত মানব সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস। খেয়াল করে দেখবে, যদি কখনো এরকম উক্তি তুলে দেয় যে উক্তির মধ্যে শ্রেণী কথাটি রয়েছে, আমি রিপিট করছি আমার সেন্টেন্সকে, ধরে নাও যে এমন কোনো উক্তি রয়েছে যে উক্তির মধ্যে শ্রেণী কথাটা রয়েছে এবং সেটাকে সোশ্যাল পারপাসে ব্যবহার করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে উত্তর হওয়ার সম্ভাবনা, মানে আমি অপশন চেনানোর কথা বলছি, আমি টিপস দিচ্ছি এক্ষেত্রে, উত্তর চিনতে পারবে কিন্তু কার্ল মার্কস ও এঙ্গেলস। ধরো কার্ল মার্কস না থাকলে অপশনে, যদি এঙ্গেলস থাকে তাহলে এঙ্গেলস উত্তর হবে। ঠিক আছে? তাহলে এ যাবৎ সমস্ত মানব সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস। এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, এইরকম কথা কিন্তু কার্ল মার্কস বলেছেন। তিনি ডাস ক্যাপিটাল গ্রন্থে বুর্জোয়া ও প্রোলেতারিয়েত শ্রেণীর কথা বলেছেন। বুর্জোয়া শ্রেণী কি এবং প্রোলেতারিয়েত শ্রেণী কি, এই বিষয়টা একটুখানি জানা দরকার। তোমরা একবারটি দেখে নিও তো যে প্রোলেতারিয়েত, এই মানে বানানটা আমি ঠিক লিখেছি কিনা। আমার না একটু সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে না কোথাও না কোথাও একটু বোধহয় ভুল হয়েছে বলে মনে হচ্ছে। প্রলেতারিয়েতই তো আমি মানে পড়েছি আর কি, কিন্তু লিখবার সময় সঠিক বানান লিখলাম কি না আমার একটু ডাউট হচ্ছে। যাই হোক, বুর্জোয়া শ্রেণী হচ্ছে ধনী শ্রেণী, যারা উচ্চবিত্ত শ্রেণী তাদেরকে বলা হয় বুর্জোয়া শ্রেণী। আর প্রলেতারিয়েত হলো যারা শ্রমিক শ্রেণী, তাদেরকে বলা হচ্ছে প্রলেতারিয়েত। এই বুর্জোয়া শ্রেণী হচ্ছে ক্যাপিটালিস্ট, যাদের কাছে প্রচুর পরিমাণে ক্যাপিটাল রয়েছে, প্রচুর পরিমাণে ধনসম্পত্তি আছে, সুতরাং তার মধ্যে অহংকার রয়েছে। এবং এই মানুষগুলো কিন্তু, যারা এই যে শ্রমিক শ্রেণী, তাদের উপর অত্যাচার করে এবং এদেরকে দাস করে রেখে দেয়। সেই দেখো ছোটবেলায় দাস প্রথা পড়েছিলে, যে দাসদের উপর কত পরিমাণে অত্যাচার হয়, সেই রকম চিন্তা ভাবনাটা এখন নিয়ে আসো, আনলে বুঝতে পারবে। তো বুর্জোয়া শ্রেণী প্রলেতারিয়েতদের ওপর ভীষণভাবে অত্যাচার করছে এবং এই অত্যাচার করে সমাজকে একটা অন্য পথে নিয়ে যাচ্ছে। এবার এই যে প্রলেতারিয়েতরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে 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 একটা সময় তাদের তো মানে সহ্যের সীমা আহ, হয়ে যাবে, অতিক্রম করবে। তখন কিন্তু তারা এই যে বুর্জোয়া শ্রেণীর যে যে ক্ষমতা ধরে রেখেছিল, তাকে কিন্তু তারা হটিয়ে দেবে। এবং কিভাবে হটাবে না, বিদ্রোহ করবে, বিপ্লব আনবে, সামাজিক বিপ্লব বা সামাজিক বিদ্রোহের মাধ্যমে বুর্জোয়া শ্রেণীর যিনি হেড রয়েছেন, আমি ধরলাম কোন এক জমিদার, তো সেই জমিদারকে কিন্তু হয়তো সে হত্যা করবে, কিংবা তাকে হয়তো সেই গদি থেকে তাকে নামিয়ে দেবে, দিয়ে এখানকার থেকে কেউ একজন হয়তো সেই জায়গাতে ফিরে আসবে। মনে করে দেখো, রবীন্দ্রনাথের একটা গান আছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হচ্ছে এই ধরনের গান বোধহয় কার্ল মার্কসের আহ মানে ভাবনা চিন্তা বা আদর্শের ওপর হয়তো লেখা হয়েছে। এই যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, কারণ প্রলেতারিয়েতরা বুর্জোয়া শ্রেণীকে ভেঙে দিয়েছে, দেওয়ার পর একটা গান রচনা করছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আবার এই ধরনের কথা কিন্তু আমরা গান্ধীজির ক্ষেত্রেও পাই। আমি যদিও গান্ধীজি আমাদের এই পারপাসে বোধহয় আছে, আমাকে যদি আমি দেখবো, দেখে আমি গান্ধীজি থাকে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো। সেখানেও কিন্তু রাম রাজত্বের কথা বলা হচ্ছে। তো যাই হোক, দাস ক্যাপিটাল গ্রন্থে কিন্তু বুর্জোয়া এবং প্রলেতারিয়েতদের কথা বলছেন। এবং তিনি বলছেন, কার্ল মার্কস বলছেন যে এখানে কোনো শ্রেণী বা জাতি থাকবে না, মানে সবাই একটা সমান হবে। কিন্তু দেখো, এখনো বর্তমানকালে কিন্তু এই শ্রেণী বা জাতি কিন্তু আছে, এমনটা নয় যে নেই, আছে, এখনো অবধি রয়েছে। আমি বিধর্মীদের কথায় মূলত আমি যাই না, আমি আমার স্বধর্মের কথা বলছি। আমাদের যে সারনেম হয় না, সারনেম মানে পদবি, এই পদবি দেখেও কিন্তু মানুষকে বিচার করা হয় যে সে কি উচ্চবিত্ত নাকি সে নিম্নবিত্ত। এই রকম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি না হয় কলকাতার মধ্যে থাকি, সেখানে এরকমটা দেখতেই পাই না। কিন্তু আমার এমনও কিছু চেনা জানা অতি ভালো মানুষজন আছেন, যাদের সাথে আমার খুব ভালো পরিচয় আছে, আমি আমি তাদের মুখ থেকে শুনতে পাই যে তাদের গ্রামের অমুক অঞ্চলে এরকম জাতিভেদ প্রথা রয়েছে এবং তাদেরকে একটা একটা শ্রেণীর মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে। তো এইরকম কথা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে, এমনটা নয় যে নেই। এবং বাইরের রাজ্যগুলো তো বিশাল বিশাল ভাবে রয়েছে, আমি যখনই বাইরের রাজ্যে যাই এবং সেখানে আমি খুব ভালো করে এই বিষয়গুলোকে লক্ষ্য করি, যেখানে খুব ভালোভাবে ওই বিষয়টি রয়েছে।
তো যাই হোক, কার্ল মার্কস কিন্তু এরকম ক্লাসলেস সোসাইটি বা যেখানে শ্রেণীহীন সমাজের কথা উনি কিন্তু চিন্তা করেছিলেন। দেখো, বাস্তবে কিন্তু আজও অবধি রূপায়িত হয়নি। আজও কিন্তু সমাজে এরকম জাতিভেদ প্রথা দেখাই যায়। তাহলে আমি মনে করছি যে কার্ল মার্কস থেকে আমাদের যাবতীয় যা রয়েছে, যেটা এই যে এইখানে শ্রেণীদ্বন্দ্বের কথা পাচ্ছ, আর ডাস ক্যাপিটালের মধ্যে আমরা ওই বুর্জোয়া প্রলেতারিয়েত, এই জাতীয় ক্লাসলেস সোসাইটি, এই পার্টগুলো আমরা পাচ্ছি এখানে। যাবতীয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই সমস্তগুলো কিন্তু এই ওপরের পার্টে আসবে, আর পরের পার্টে কিন্তু এই জিনিসগুলো আসবে। আশা করি আমি বোঝাতে পারলাম যে বিষয়টি আসলে কি। দেখো, কার্ল মার্কসের কিন্তু আরো একটুখানি বলা যেতেই পারে যে তিনি কিন্তু হেগেলের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কারণ হেগেলের মধ্যেও কিন্তু হেগেলের দর্শনে কিন্তু একেবারে দান্দিকতা দেখা গিয়েছিল, এবং সেই দান্দিকতার কিন্তু যদি বলা হয় প্রতিষ্ঠাতাকে, মানে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রতিষ্ঠাতাকে যদি এরকম প্রশ্নও আসে, তাহলে সে উত্তর কিন্তু কার্ল মার্কস, প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। কিন্তু রচনা বা এরকম বিষয়গুলো কিন্তু কার্ল মার্কস হেগেলের রচনার মধ্যে পেয়েছিলেন, যেগুলো পড়ে তার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি বোধহয় এবার একটু নিদ্রা থেকে জাগরিত হলাম। এই কথা কিন্তু উনি দাস ক্যাপিটাল গ্রন্থে বলছেন। এই দাস ক্যাপিটাল যারা পড়েছে আর কি, মূলত আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলের উম, সেরকম বাংলা বই নেই। মানে বাংলা বই মূলত আহ, মানে অত্যন্ত বিস্তারিতভাবে এবং আহ, মানে খুবই খুবই বিস্তারিতভাবে বাংলাদেশের রচনা, মানে কিছু বই এর মধ্যে তোমরা পাবে। মতিউর রহমান স্যারের কিছু বইও মধ্যে মনে হয় আছে বোধহয়। আহ, কার্ল মার্কসের বই লিখেছেন কিনা ঠিক জানা নেই। উনি অনেকগুলো বাংলা বই কিন্তু লিখেছেন। আমার কাছে বেশ কিছু ওনার বাংলা বই আছে। মানে ওই কন্টেম্পোরারি পার্টগুলো যেগুলো রয়েছে আর কি, অ্যানালিটিক ফিলসফি যেগুলো রয়েছে, ওখানে অনেকগুলি ওনার লেখা আমার বই, বাংলা বই আমার কাছে আছে। তো খুবই, মানে কি বলবো, মানে মানে হয়তো এতটাও ব্যাখ্যা করার দরকার নেই, এতটাও ব্যাখ্যা করে রয়েছে আর কি। মানে ব্যাপারটা কি বলতো, বাংলাদেশের পড়াশোনার বিষয়গুলো তো আলাদা, আর আমাদের এখানকার পড়াশোনার বিষয় আলাদা। তো ওখানের পড়াটা ওই ওই রকম ভাবে হয়তো তৈরি হয়েছে, বইগুলো বেশ মোটু মোটু। তো মাঝে খোঁজ করে দেখো, দাস ক্যাপিটাল কিন্তু আছে একটি, যেটি বাংলাদেশের উম, আহ, বই আর কি। তো তোমরা ওই ওই বাংলা বইটি একবার পড়ে নিও। এছাড়াও মানে অনেক বই কিন্তু যেমন রিপাবলিকও রয়েছে, প্লেটো রিপাবলিক, সেটাও কিন্তু তোমরা ওই বাংলাতেই পাবে। হচ্ছে বাংলাদেশি, তো বাংলাদেশি বই আর কি। আর সেবারে মনে হয় দেখছিলাম ওটা 400 সাড়ে 400 টাকা মতো দাম হয়েছে। যাই হোক, তো এই অবধি ছিল তোমাদের আজকের বিষয় আর কি। আজকে পড়ানোর বিষয় বা বোঝানোর বিষয়। এতটুকু দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে আরো আরো বিষয় আমি বোঝানোর চেষ্টা করব। এতটুকু দেখবার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটিকে ফলো করো এবং শেয়ার করে দাও তোমার যে সকল বন্ধু বান্ধব রয়েছে, এবং ছোট ছোট ভাই বোনদের সাথে। আহ, অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য।